যে এই কর্মসূচি সেটি দিয়ে কি বিরোধী দল যাত্রা শুরু করলো কিনা এবং এরপরে আসলে বিরোধী দলের পরবর্তী কর্মসূচি কি হবে এবং ক্ষমতা গ্রহণের প্রথম দিন সেই শপথটা ভঙ্গ করলেন, যেটা ওনারা নির্বাচনের আগে আরো বেশি অধ্যয়ন করা বোঝা উচিত ছিল। নিশ্চয়ই এই যে ঠাপ করে লং মার্চের কর্মসূচিটা কার ইন্ধনে, কার নির্দেশনায়, কার চাপে পড়ে এই কাজটা করছেন এইটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। রাজনীতিতে ওইটা হচ্ছে জনগণকে আস্থায় নিয়ে করার জায়গায় যেতে হবে। ওনারা কতটা চাপে থাকলে সংসদে দাঁড়িয়ে জনগণের সামনে স্বীকার করে ফেলতে বাধ্য হয় যে ওনারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কতগুলো বাস্তব দিক যদি আপনি না দেখেন, এই সংবিধান মেনে শপথ নিলেন তখন এইটা ভালো ছিল, এখন ভালো না। বাংলাদেশের রাজনীতিতে সরকার দল এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের সাংঘর্ষিক চিত্র আমাদের রাজনৈতিক এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছিল। সেই জায়গাটি থেকে গত 6 মাসে কিন্তু তেমনটা ঠিক দেখা যায়নি। কিন্তু গতকাল সম্পাদক পরিষদ কিংবা সম্পাদকদের সাথে জামায়াতের আমিরের একটি সমত বিনিময়ের মতো একটা সভা ছিল। সেখানে সম্পাদকরা জামায়াতকে এবং বিরোধী জোটকে সহিংস রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন। সবকিছু মিলিয়ে কি মনে হয়, বাংলাদেশে যে লং মার্চ নিয়ে বিরোধী দল যাত্রা শুরু করতে যাচ্ছে 5 তারিখে, 5 সেপ্টেম্বর, এখানে কি আসলে বিরোধী দল কি আবার কোনো ধরনের আগের মতোই যে সহিংস রাজনীতির চর্চা আমরা দেখেছি সেদিকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? জি, ধন্যবাদ। এটা একটা আপনার রাজনৈতিক কোশ্চেন যে বিরোধী দল লং মার্চ করছে, চট্টগ্রাম অভিমুখে যাচ্ছে, লালদিঘির ময়দানে যাবে খুব সম্ভব। জি। এবং তারা 8টা না 9টা পয়েন্ট দিছে। তার মধ্যে 7টা পয়েন্টে আমি দেখলাম যে রাষ্ট্র সংস্কার অর্থাৎ জুলাই চার্টার, আর একটা আমি দেখলাম তারা বলছে লাস্টেরটা, তারা বলছে যে গত 180 দিনের যে সরকারের প্রায়োরিটি ড্রাইভেন যে প্রোগ্রামগুলো ছিল সেটাকে তারা ফেইলার বলছে এবং সেই ফেইলারের জন্য সরকারের উপর একটি চাপ সৃষ্টি করা, এটা খুব গুরুত্বপূর্ণ। সরকারের উপর চাপ সৃষ্টি করবে, সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এগুলো এভরিথিং ইজ পারফেক্টলি অল রাইট, কিন্তু প্রেক্ষাপটটা দেখতে হবে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, যে আমরা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে জয়লাভের একটা সম্মিলিত শক্তি। বিএনপি ক্ষমতায় আসছে, বিরোধী দলে 11 দল আছে, সবাই মিলেই কিন্তু আমরা একটা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এখন ফ্যাসিস্টের যে বিভিন্ন জায়গা থেকে হুম্বি তম্বি, ভারতে বসেও ফ্যাসিস্ট কিন্তু অকাতরে কথা বলে যাচ্ছে বিনা বাধায়। ওইটা আমাদের গণ অভ্যুত্থান, রাষ্ট্রীয় সংস্কার, দেশের উন্নয়নের একটা বাধা, কিন্তু সেই ব্যাপারে আপনি কোনো কথা বললেন না। ফ্যাসিস্ট যখন 5ই আগস্টে ওইখানে বসে রাজনীতিটা করলো, সেইটার কোনো আপনি আনুষ্ঠানিক বা এই ডেমনস্ট্রেশন দেয়া, এই লং মার্চটা তো অন্যদিকে হইতে পারতো, তখন তো হতে পারতো যে কেন হাসিনা এই কথা বলছে, আমাদের দেশের পলাতক একটা শক্তি, ভারত থেকে কেন এই কথা বলার সুযোগ দিচ্ছে। তখন কিন্তু ওরা একটা লিপ সার্ভিসও দিছে বলে আমার মনে হয় না বিরোধী দলগুলো। এইটা একটা মানে পলিটিক্যাল একটা ইম্যাচুরিটি আমি মনে করব, যে এইটাও তখন উচিত ছিল। আমাদের পূর্বের ইতিহাসে আমরা দেখেছি যে বিরোধীদের অনেক কর্মসূচি সরকারের পক্ষে চলে আসে টু নেগোশিয়েট উইথ আদার কান্ট্রিজ, যেমন 76 সালের ফারাক্কা চুক্তি বা 77 সালের খুব সম্ভব জিয়াউর রহমান যেটা করেছিল ভাসানীর সেই লং মার্চের পরিপ্রেক্ষিতে। এইবার দেখেন এখন আপনি যে লং মার্চটা করছেন, বিরোধী দল করতেই পারে, এটাকে খুব 6 মাসের একটা সরকার, এর বিরুদ্ধে আপনি প্রথমে জনমত তৈরি করবেন। আমি ওনাদের মেন্টর না, যে আমি অত বড় রাজনীতিবিদ না যে জামাত ইসলাম বা 11 দলকে বুদ্ধি দিয়ে, আমি আমার নিজের অনুমান, আমার নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার আছে, কোনোদিন কোনো সরকার এত আর্লি এত বড় কর্মসূচি দেয় না। কিন্তু প্রথমে একটা জনমত গড়ে তুলতে হয়, কি কি আমাদের ফেইলারগুলো কি কি, এগুলো বলতে হয়, সমাবেশ করতে হয়, সভা করতে হয়, সেমিনার করতে হয়, তারপরে প্রথমেই শুরু করছে লং মার্চ, যে পরের প্রোগ্রামটা কি হবে। তাহলে এই 6 মাস আপনার একটা সরকার টেনিওর থেকে 5 বছর, তার মানে কি আপনি এই সরকারটাকে 5 বছর থাকতে দিবেন না, যেটা হাসিনা বলছে, যে ইউনূস সরকারের বিরুদ্ধে হাসিনা ক্রমাগত বলছে। এরপর এখন ইউনূস সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্টরা ক্রমাগত বলছে। অন্তর্বর্তী সরকারের পরে যে সরকারটা আছে সেই সরকারকেও কিন্তু আপনার আনস্টেবল করা এই ফ্যাসিস্টের একটা
লক্ষণ আছে, একটা আপনার ঝোঁক আছে। তা আপনি প্রথমেই দেখলাম যে 6 মাসে একটা সরকারকে আপনি বলছেন যে লং মার্চ করব, তাকে থাকতে দেব না, তারপরে বিরোধী যুদ্ধ, জোট বিশেষ করে এনসিপি এবং জামায়াত কিন্তু সরকারের 6 মাসকে পুরোটাই বলছে যে এটা ব্যর্থতা পর্যবসিত আচ্ছা, হয়েছে। ব্যর্থতা যে লাস্টে বলছে যে চাপ সৃষ্টি করব বলছে, কিন্তু এটা কিন্তু ভালো, যেটা সরকার চাপ সৃষ্টি করবে, ইটস এ গুড পলিটিক্যাল ওয়ার্ড। সেই চাপটা সৃষ্টি করবেন কি প্রথমেই লং মার্চ, তারপরে কি হরতাল, তারপরে কি? তার মানে কি যে আপনি হাসিনা যেটা বলছে যে এই সরকারকে থাকতে দেব না, মানে ইউনূস সরকার থেকে এই সরকার পর্যন্ত গণ অভ্যুত্থানের বিজয় শক্তিকে থাকতে দেব না, প্রমাণ করতে হবে যে হাসিনা ভালো ছিল, আমাদের গণ অভ্যুত্থান ভুল ছিল। তা আপনি আমি কোনো রাজনৈতিক দলকে, আমি বললাম 55 বছরে বাংলাদেশের রাজনৈতিক বা 56 বছরের ইতিহাসে আপনি দেখবেন নির্বাচনের 5-6 মাসের মধ্যে কোনো দল এত বড় কর্মসূচি দিচ্ছে। অন্তত লং মার্চটা করতে গেলে অন্তত 2-3 বছর সময় দিবেন। এখন যদি বলেন যে আপনার 2-3 বছর থাকার যোগ্যতা নেই, তাহলে বাংলাদেশের ইলেকশনকে তো আপনি ইগনোর করলেন। জনগণের রায় তো 5 বছরের, আপনি তার মধ্যে অনেকবার ট্রায়াল হতে পারে সরকারের, যে সম্মুখীন হতে পারে, চাপের সম্মুখীন হতে পারে, সরকারের একটা পপুলারিটি কমানোর দিক হতে পারে, তাই না? কিন্তু আপনি পরাজিত শক্তি যে বয়ান শুরু করেছিল যে 5ই আগস্টটাই ভুল, আপনি তো সেই দিকে হাঁটছেন। আপনি সরকারের ব্যর্থতা বলছেন চাপ সৃষ্টি করব, খুব ভালো কথা বলছেন। সেই চাপটা দেওয়ার পদ্ধতি কি ওই প্রথমেই আপনি লং মার্চ, আগে কোনো কর্মসূচি নেই? এই জন্যই বলছি ওনাদের এই পলিটিক্যাল ব্যাকরণটা আরো বেশি অধ্যয়ন করা, বোঝা উচিত ছিল। নিশ্চয়ই এই যে ঠাপ করে লং মার্চের কর্মসূচিটা আমার কাছে, এই যে আরো দুজন পলিটিশিয়ান এখানে আছেন, প্রিন্স ভাই আমারও সিনিয়র, অনেক ভালো পলিটিশিয়ান, উনি জানেন একটা রাজনৈতিক আন্দোলন কিন্তু সংগঠিত করা যায় না, রাজনৈতিক আন্দোলন হয়ে ওঠে। অনেকে বলে 24-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূস এই কথা বলেছিল। আমি বললাম যে কোনো পরিকল্পনারই মানুষ মেটিকুলাস, আমরা এখানে আপনি এই যে শোটা করছেন এটা মেটিকুলাস ডিজাইন, যে আপনি এটা সূক্ষ্মভাবে কিভাবে করা যায়। কিন্তু আন্দোলন সংগ্রাম এটা স্পন্টেনিয়াস, এটা সংগঠিত করা যায় না, এটা হয়ে ওঠে। চলমান একটা আন্দোলন এক জায়গায় যায় আপনার ক্লিক করে, এক জায়গায় যায় আপনার একটা আপনার স্পার্ক করে, সারা দেশ আপনার তালমাটাল হয়ে যায়। অতএব এটা যদি বলে আমি এইটার নায়ক, আমি এটা এই করেছি, হ্যাঁ অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু এগুলো হয়ে ওঠে। তা আপনি তো, আমি দেখতেছি যে আপনি একটা রাজনৈতিক 11 দল, রাজনৈতিক একটা দল, বাংলাদেশের বিরোধী দল বলতে এখন তাদেরই বোঝা যায় যে, তাই না? সংসদেও তারাই বিরোধী দল, সব মিলে তাদের তো এই রাজনৈতিক এজেন্টগুলো প্রথমে হাঙ্গামা, 6 মাসে হাঙ্গামার দিকে, যে আপনি বিএনপি 96 সালের বিরোধী দল, 2001 সালের বিরোধী দল, এরপরে ছিল অনেকদিন বিরোধী দল। আপনি দেখেন যে আমাদের কোনো কর্মসূচি 5-6 মাসে হাসিনাকে ফেলে দেব, হাসিনাকে অমুক করে দেব। হাসিনাও 91 সালে হারাহার বলছে সরকারকে আরামে থাকতে দেব না, কিন্তু ওই একটা লং মার্চ বা একটা হরতালের মধ্যে প্রোগ্রাম দিয়ে তাকে 2-3 বছর সময় নিয়েছে। এবার তো সংগঠিত করতে, এখানে দেখলাম প্রতিনিধি আছেন এখানে হুমায়রা নূর, তিনি 11 দলীয় জোটের একটি অংশ। আমি একটু তার কাছে, আপনিও জানতে চেয়েছেন যে হঠাৎ করেই কেন 6 মাসের মাথাতে এই লং মার্চ বিরোধী জোটকে দিতে হচ্ছে, কিংবা এই লং মার্চ আসলে ফ্যাসিবাদের যে বয়ান, সেই বয়ানকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করবে কিনা, যে এটা ভুল ছিল, সরকার নির্বাচন থেকে শুরু করে সবকিছুই ভুল ছিল, এই জায়গার বয়ান তৈরি করার সুযোগ তৈরি করে দিবে কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। লং মার্চ যেটা ঘোষণা করেছে 11 দলীয় জোট, সরকারের 180 দিন পূর্ণ হলো। আমাদের ঐক্যমত্য কমিশনে একটা আলোচনা হয়েছিল যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংবিধান সংস্কার পরিষদ করার কথা, সেটা 180 দিনের মধ্যে করার কথা ছিল, তাই না? এবং ঐক্যমত্য কমিশনে কিন্তু আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনিই প্রস্তাব করেছিলেন যে গণভোটটা হতে হবে। আমরা তো গণপরিষদ নির্বাচন চেয়েছিলাম, কিন্তু গণভোটের কথা উনি বলেছিলেন, এবং বিএনপি থেকেই বলা হয়েছিল যে দুটো ভোট একসাথে হবে। যদিও জামাতে ইসলাম গণভোটটা আগে চেয়েছিল, কিন্তু বিএনপি বলেছে যে না, গণভোটটা একই দিনে হবে এবং ওনারা গণরায়কেই বাস্তবায়ন করবেন। আলোচনা হয়েছিল যে এই যে সংসদে যারা জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ পড়বেন, তারা ডুয়েল ক্যাপাসিটিতে পারফর্ম করবেন, তারা সংসদ সদস্য হিসেবে পারফর্ম করবেন, সেইটা একটা রোল। আরেকটা ওনাদের এডিশনাল রোল, এডিশনাল দায়িত্ব, গণভোটের মাধ্যমে তাদেরকে জনগণ দিয়েছে
সেইটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব। জনগণ তো ম্যান্ডেট দিয়েছে, তাই না? কিন্তু ওনারা প্রথম দিন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন সেই শপথটা ভঙ্গ করলেন, যেটা ওনারা নির্বাচনের আগে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষকে উনি আহ্বান করেছেন যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দিবেন। উনি কোনো যদি কিন্তু, 4টা প্রশ্ন 1টা প্রশ্ন কোনো কিছুই বলেন নাই, উনি হ্যাঁই দিতে বলেছেন। উনার আহ্বানে সাড়া দিয়ে উনার নিজ দলেরও অনেকে কিন্তু গণভোটে হ্যাঁ দিয়েছে। এখন আমরা সংসদ অধিবেশনে শুনতে পাই যে এই যে গণভোটের কথা, সংস্কারের কথা, এগুলো নাকি তখন তারা বলেছিলেন যাতে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেয়া হয়। এখন সমস্যা হচ্ছে ক্ষমতাই যাদের কাছে এতটা মুখ্য, তারা ক্ষমতার যে ধাক্কাটা সেটা সামাল দিতে আদৌ পারছেন কিনা সেইটার একটা পর্যালোচনা আমরা একেবারে পেপার আকারে গতকালকে পেশ করেছি। আপনারা সবাই সেখানে উপস্থিত ছিলেন, আপনারা দেখতে পেয়েছেন। হেলাল ভাই খুব সুন্দর করে বললেন, উনার মতো কয়েকজন ভালো মানুষ সরকারে এখনো আছেন বলেই আমরা এখনো কথা বলতে পারি এবং এখনো দাবি করতে পারি যে সরকার যেন আমাদের কথাগুলো শুনেন। উনি বললেন যে আমরা সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা তো তাই ছিলাম, বলেন তো। কিন্তু আমরা আলাদা হলাম কি করে? আমরা আলাদা হলাম ঠিক যখন ওই যে ক্ষমতার ভাগাভাগির হিসেবটা চলে আসলো, যখন এখন যারা ক্ষমতায় আছেন তারা ভাবলো যে না, ওরা আমার ক্ষমতায় ভাগ বসাবে, বা বিরোধী দলে যারা আছেন তারাও ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি, ধরেন এনসিপির রাজনীতির ম্যান্ডেটটা কি? এনসিপির রাজনীতির ম্যান্ডেট কিন্তু ক্ষমতা না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তখন তো জনগণ আমাদেরকে, ছাত্র জনতাকে দায়িত্ব দিয়েছিল বলেই জনগণের দায়িত্ব কাঁধে নিয়ে আমরা ওই সময় দায়িত্ব পালন করেছি। নাহিদ ইসলাম কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন যে ক্ষমতা তার কাছে মুখ্য না, উনি ক্ষমতা ছেড়ে এসে উনি একটা দল গঠন করেছেন। সুতরাং আমরা যেই ম্যান্ডেটটা নিয়ে রাজনীতিটা করতে এসেছি সেটা হচ্ছে জনগণের কাছে আমাদের জবাবদিহিতা, এক দফার যে স্পিরিট, স্বৈরশাসনের পতন, কাঠামোগত পরিবর্তন, বিচার, এগুলো হচ্ছে আমাদের বেসিক ম্যান্ডেট। মানুষের কাছে আমাদের রাজনীতিটাই হচ্ছে এইগুলো। এখন আমরা এই 180 দিন সরকারের দিকে তাকিয়েছিলাম, সংসদের বাইরে যেখানে যতটুকু সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, আমরা প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলেছি। আপনি আমাদেরকে কি বিরোধী দল বা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমাদেরকে কনসিডার করেছেন? অভ্যুত্থানের পর থেকেই যেই ছাত্র জনতার নেতৃত্বে এত বড় একটা মুক্তির দ্বার উন্মোচন হলো, তাদেরকে আপনারা শত্রুভাবাপন্ন করলেন, আপনারা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করো না শুধু, হেয় প্রতিপন্ন করো না শুধু, সারাক্ষণ ধমকের উপর রেখেছেন। আমার সাথে টকশো টেবিলে বসে একেবারে আমরা যেদিন নিবন্ধন পেয়েছি তার আগদিন পর্যন্ত রাতের বেলাও টকশোতে শুনতে হয়েছে যে আরে ওরা নিবন্ধন পাবে না। কেন ওরা রাজনীতি করতে আসলো? আমরা কেন রাজনীতি করতে আসলাম সেইটাই তো আমাদেরকে করে যেতে হবে। এই যে এই সরকারটা এসেছে যেই জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা তো 2টা ম্যান্ডেট নিয়ে এসেছে। একটা ম্যান্ডেটকে তারা যখন সম্পূর্ণ ইগনোর করে, তখন তাদের কাছে আমরা এই 6 মাস ধরে তো দাবি করেই যাচ্ছি যে আপনারা আপনাদের যে ম্যান্ডেট, সেকেন্ড যেই ভোটিংটা হয়েছে সেই ভোটিংটার যে রায়টা, যে রেজাল্টটা, সেই রেজাল্টটাকে আপনারা আপহোল্ড করেন। ওনারা কি করলেন? ওনারা গণভোটের রায়, জুলাই সনদের বিভিন্ন জায়গায় খোদ নিজেদের যে ইশতেহার, সেই ইশতেহারের 1 নম্বর দফায় ওনারা লিখেছেন যে সংস্কার পরিষদ করবেন। ওনারা তো যখন সংস্কার পরিষদের এই 31 দফা লিখেছেন, 31 দফা যখন লিখেছেন সেটা ছিল 24-এর নির্বাচনেরও আগে। ওনারা কিন্তু তখন জানতেন, এবং বেগম খালেদা জিয়া বারংবার বলেছেন যে এই যে 72-এর সংবিধান, এইটা কিন্তু পাকিস্তানি যারা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের হাতে লেখা সংবিধান। বেগম খালেদা জিয়া কিন্তু এই সংবিধানের পরিবর্তন চেয়েছিলেন। উনি নিজে বলেছেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। আমি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছি না, আমি আইনের মানুষ, আপনি আমাকে ধরে বসবেন। আমি বলছি এই সংবিধানের যেই কোর তো সেজন্য তো সংবিধান সংস্কার মানে সংস্কার একটা কমিটি করা হয়েছে সংসদে, সেখানে আপনাদের এই জায়গাটাতেই হচ্ছে সমস্যা। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওই জায়গাটায়, যেই বিএনপির 1 নম্বর দফায় সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে, কারণ তারা নিজেরাই আগে জানতো যে সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন সংশোধন দেওয়া হবে না। 17 বার সংশোধন হয়েছে, সেইটাকে আরেকবার আরেকজন সরকার এসে সেও সংশোধন করবে, তারপর আবারও কোনো না কোনো পার্লামেন্ট সেটাকে বাতিল করে দিবে, অথবা উচ্চ আদালত বাতিল করে দিবে।
এইভাবে তো বাংলাদেশের মানুষের জাতির ভবিষ্যৎ নিয়ে আপনি বারবার এই খেলা খেলতে পারেন না। গতকালই কিন্তু সেই জন্য আইনমন্ত্রী মৌলিক পরিবর্তন বলেছেন করতে যে হবে এবং ৭২-এর সংস্কারই করতে সংবিধান হবে। এখনো মানে বহাল আছে এবং সেই সংবিধানের উপরেই সংশোধন করতে হবে। আইনমন্ত্রী কিন্তু কালকে এটা বলেছেন। সেটাই তো আমি বলছি যে উনারা নির্বাচনের আগে এক কথা বলেছেন। আইনমন্ত্রীকে তো আমি দেখে বড় হয়েছে, আমার আইন পেশে ওনাকে আমি নিজের চোখে দেখে বড় হয়েছে, ওনাকে আমি অত্যন্ত সম্মান করি, কিন্তু উনার দলীয় অবস্থান এবং মানুষ হিসেবে উনার অবস্থান দুইটার মধ্যে যে পার্থক্য আছে এটা আমি এখন দেখতে পাচ্ছি। কারণ উনার যেই নেত্রী উনি তো বলে গিয়েছিলেন এই সংবিধানের কোর, উনি বেঁচে থাকা অবস্থায় তো এই 31 দফার 1 নম্বর দফাটা লেখা হয়েছিল, কিন্তু এখন তারা কার নির্দেশনায়? এই যে ভাই বললেন যে আমরা পতিত শক্তিকে, পরাজিত শক্তিকে জায়গা করে দিচ্ছে এগুলো করতে, এখন এই লং মার্চ করে কি আপনারা সরকারকে এগুলো বাধ্য করতে পারবেন? বলছি সত্যি ঘটনাটা হচ্ছে এই পরাজিত শক্তিকে উনারাই জায়গা করে দিচ্ছেন এবং উনারা কার ইন্ধনে, কার নির্দেশনায়, কার চাপে পড়ে এই কাজটা করছেন এইটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। কারণ উনারা কতটা চাপে থাকলে সংসদে দাঁড়িয়ে জনগণের সামনে স্বীকার করে ফেলতে বাধ্য হয় যে উনারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা একটা প্রতারণা ছিল, উনারা নির্বাচন হওয়ার জন্যই শুধু এই প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে তাদেরকে এই নির্বাচনে করে ক্ষমতায় আসার জন্য এবং এসে কি কি করতে হবে এই ডিরেকশনগুলো কারা দিচ্ছে, কার ডিরেকশনে তারা এই ধরনের কাজ করছে, জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে, এই উত্তর তো 6 মাসে আমরা পাইনি। তাহলে যেই জনগণের রায় বাস্তবায়নের জন্য জনগণ গণভোট দিল সেইটার যেহেতু উনারা শুনছেন না, আমরা এই যে সারা জুলাইতে, গত বছরও আমরা জুলাই যাত্রা করেছি, এই বছরও করেছি। আপনি দেখেন জুলাই যাত্রা করতে গিয়ে এই বছর আমরা কি ভয়াবহভাবে আমরা সারা দেশে যখন সমাবেশ করতে যাই, শান্তিপূর্ণ সমাবেশ, আপনার আমার মুখের কথা ভালো না লাগতে পারে, আমি মসজিদ থেকে বের হলে আপনি আমাকে মেরে দিবেন, আমি একটা সমাবেশে কথা বললে আপনি এরপরে গণমাধ্যম কর্মীরা এই যে 6 মাসের আপনি ডাটা দেখেন, গণমাধ্যম কর্মীরা কত বাজেভাবে মহাবেশ শিকার। আজকে দেখেন শরীয়তপুরের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক 3 জন গণমাধ্যম কর্মীকে পিটিয়েছে এবং বলছে তোরা রিপোর্ট করবে, আমরা পিটাবো, এটা আমাদের কাজ। এবং এটা একটা ঘটনা না, দিস ইজ ওয়ান অফ দ্য মেনি ইনসিডেন্সেস। আমরা আলাপ করতে পারবো না, গণমাধ্যম সেটা প্রকাশ করতে পারবে না, এনটিএমসি দিয়ে আপনি সেটা প্রতিরোধ করবেন, এনটিএমসি কে 95 কোটি টাকার সরঞ্জাম কিনে দিয়ে, তারপরে আপনি তথ্যমন্ত্রী বসাবেন হচ্ছে শেখ হাসিনার আত্মীয়কে। আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? এখন এটার উত্তর তো আপনারা আমাদেরকে সরাসরি দিতে পারছেন না কেন সেটাও আমরা জানি না। সেই জন্য আত্মীয় বলছেন তিনি তো দীর্ঘদিন শেখ হাসিনার রোশানলেই ছিলেন। জি, শেখ হাসিনার রোশানলে, শেখ হাসিনার রোশানলে, শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় ওই যে বিদ্যুতের ব্যবসাও করেছেন, খোঁজ নেন। আমি বললে তো আবার ওই যে উনি তো আমার একই ফ্যাকাল্টির মানুষ, উনি আবার মনে কষ্ট পাবেন, বলতে চাই না, কিন্তু ওই যে আপনারা আমাদেরকে বলান, বাধ্য করেন বলতে। উনারা যদি জনগণের পক্ষে কাজ করতেন এই প্রশ্ন তো আমরা করতাম না, আমরা ওনাদেরকে সহযোগিতা করতাম। এই যে ওনারা ভারতের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন, আমরা তো ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি। আমরা আমাদের যখন প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্বের জন্য উনি শক্ত অবস্থান নেয় তখন তো আমাদের কলিজা বড় হয়ে যায় বাংলাদেশি হিসেবে। তো এই অবস্থানটা তো সব জায়গায় দেখতে চাই। হুমায়ুনুর, আপনার কাছে আসবো। আমি প্রিন্স ভাই অনেক আলাপ করেছেন হুমায়ুনুর, বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই মোটামুটি আলাপ করা হয়, মানে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ কিংবা অন্যান্য যে বিষয়গুলো। আজকে আমাদের স্পেসিফিক একটা জায়গায় ছিল বিরোধী দল কি সহিংস হয়ে উঠবে কিনা, এবং যে লং মার্চ দিয়ে যাত্রা শুরু করলো, যেটাকে হেলাল ভাই বলছেন যে টু আর্লি টু জাজ এ গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টকে এইভাবে এত অল্প সময়ের মধ্যে জাজ করে সর্বোচ্চ যেই কর্মসূচি সেটি দিয়ে কি বিরোধী দল যাত্রা শুরু করলো কিনা, এবং এরপরে আসলে বিরোধী দলের পরবর্তী কর্মসূচি কি হবে। এবং যেমন একটি ছোট্ট একটা তথ্য দিই, রাজনৈতিক সহিংসতায় গত 6 মাসে আমরা 56 জনকে নিহত হতে দেখেছি, এবং সেই সহিংসতার চিত্র বাংলাদেশকে আর দেখতে চায় কিনা কিংবা দেখার মতো অবস্থা বাংলাদেশের সক্ষমতার আছে কিনা আসলে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আলোচকদের ধন্যবাদ, এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আমি একেবারে ছোট ছোট পয়েন্ট করে এই আলোচনা ভেরি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, সুতরাং সুযোগ থাকলে আমি পয়েন্ট আকারে ছোট ছোট করে বলবো, বেশি ব্যাখ্যা করার প্রয়োজন বলে মনে করি না। প্রথম কথা একটা মনে রাখতে হবে, আপনি যে কথাটা দিয়ে শেষ করলেন আমার আলোচনায়, যে মানুষ এটা দেখতে চায় কিনা, আসলে মানুষ স্বস্তি চায়। এটা প্রথম দিন থেকেই আমি গণ অভ্যুত্থানের পরে যে ঘটনা প্রবাহ এবং এই সময় দেখলাম, এই কথা আমি অনেকবার বলেছি যে 8ই অগস্ট বঙ্গভবন থেকে ফিরে যখন আসলাম, শ্রমজীবী মানুষের সাথে দেখা হলো, তারা যে কথাটা আমাকে বলেছে যে ভাই দেখেন নিজেদের ঝামেলা টামেলা, এটা একটা কি বলে, আমাদেরকে একটু স্বস্তিতে রাখতে দেন। এইটা হচ্ছে আসলে মানুষ চায়, মানুষ এগুলো চায় না, এটা মনে রাখতে হবে। এইবার আসি আমি ছোট ছোট যেটা বলতে চাই, এখানে একটা আলোচনা, আপনি যে মূল টাইটেল করে আমি ওইদিকে ঢুকছি, আমি এটা একটু তুলে রাখতে চাই। বিরোধী দল মানে যখন কথাটা হয়, এটা সংসদে বিরোধী দলই বলা ভালো, কারণ এর বাইরেও বিরোধী দল আমরা আছি, এটা মনে রাখতে হবে। এটা হয়তো এখন মিডিয়া এবং নানা কারণে অত দৃশ্যমান না, সেটা একটা সামনে আসবে নিঃসন্দেহে, এটা বললাম।
আমার দ্বিতীয় কথা হচ্ছে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে লং মার্চ এবং অন্যান্য যে বিষয়টা, আমার কাছে অনেক সময় কি মনে হয় জানেন, এখনো কথামালার রাজনীতি চলছে, নির্ভর না বলে পাওয়ার রাজনীতি বলতে চাই। এবং আমি আজকে এসব কথা বলি না, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে সময় হলে আরো অনেক গল্প ব্যক্তিগত আলাপ-আলোচনা করা যাবে। আমরা তো আন্দোলন সংগ্রাম কম দেখলাম না, আন্দোলনে এক একজনের বহু মানুষের বহু উদ্দেশ্য ছিল, বহু মানুষের এরকমও ছিল আর একটা টিয়ার গ্যাস আসলে হলো এবং একটা ছবি তুললেই হলো, তা দিয়ে এই ভবিষ্যতে মন্ত্রী হওয়া যাবে, এগুলো বহু আমরা দেখে আসছি, নাম ধরে ধরে বলতে পারি, এটা কালচারালি হয় না বলে বলি না। তো এই জন্য বললাম এটা মিডিয়া নির্ভরতা আমার বিবেচনায় এখনো ওই জায়গাটা আছে বলে মনে হয়। এবার আসি, আপনি যে সহিংসতার কথা বললেন, আমি দুইটা দিক তুলে ধরি। একটা হচ্ছে আমার বিবেচনায় যে কর্মসূচিতে আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে রাজনীতিতে ন্যূনতম যে সাংস্কৃতিক, আমরা নিশ্চয়ই বিরোধিতা তো করবই, বিরোধিতার প্রশ্ন নীতিগত তুলে ধরা এক একজন এক একভাবে তুলে ধরে, কিন্তু অনেক তুলে ধরায় আমরা অনেকের বক্তব্য বিবৃতিতে এমন এমন ভাষা দেখেছি যেটা হয়তো আমাদের অনেকের কাছে একটা টলারেন্সের অভাব, যদিও আমি টলারেট করার পক্ষের মানুষ, কিন্তু সেটা এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তাহলে আপনি কিছুটা এই পথে পথে সহিংসতার এই জায়গাগুলো থাকতে পারে বলে আমার বিবেচনায় মনে হয়। এবার আরেকটা সহিংসতার আমার বুঝটা বলি, এটা ব্যক্তিগত বুঝি বলছি। দেখেন, মেটিকুলাস শব্দটা নিয়ে আমি ব্যাখ্যা বেশি যাচ্ছি না, কিন্তু আমি যদি এটাকে নেতিবাচকভাবে যেটা যদি দেখা হয় তাহলে মনে রাখতে হবে জনগণকে বাদ দিয়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা, তার সাথে জনগণকে কাজে লাগানো, যদিও সেটা হওয়া উচিত না, ডিজাইনটাই পজিটিভ হওয়া উচিত। এইটা যদি থেকে থাকে মনে রাখতে হবে আমরা যে ভূরাজনৈতিক সংকটের মধ্যে আছি এবং যে ডিপ স্টেটের কথা আমরা নানাভাবে শুনছি এবং এখন অনেকের কাছ থেকে এটা তো শোনা জিনিস, তাদের যদি কোনো একটা ডিজাইন থাকে যে আমরা ন্যূনতম গণতন্ত্রের পথে যেভাবে চলতে চাইছি এর বাইরে অন্য কিছু, যে এই কি বলে 5ই আগস্টের পরে যেটা চেয়েছিলাম, অনেকদিন রাজত্ব করলাম, ওইটা উদ্দেশ্য হাসিল করতে পারলাম না, যদিও ক্ষমতা থেকে যাওয়ার আগে আমেরিকার বাণিজ্য চুক্তি তারা করে গেছে, এখনও সরকারি দল বা সংসদের বিরোধী দল এটি নিয়ে কথা বলে না, ওটা মেনে নিয়েই চলছে। আমি মনে করি যেগুলো হচ্ছে তাদের ডিজাইনের পার্ট, যেগুলো এই ধরনের যদি উদ্দেশ্য থেকে কেউ মনে করে যে আমরা একটা জটিলতা লাগায় রাখবো, তাহলে আপনি এই যে সহিংসতার কথা বলছেন, আপনি এর থেকে হয়তো অনেক কিছু বেরোতে পারবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে এইগুলোকে সচেতন থেকেই আমাদের জায়গার মানে কি বলবো যে কিভাবে আমরা আগাবো সেটা বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। এইবার আসি যে এইখানে কয়েকটা আলোচনা উঠেছে, সেটা আমাদের পয়েন্টটা, আমাদের বক্তব্যটা বলতে পারি। এক্ষেত্রে এটা বলে নেওয়া ভালো, শুরুতে এটা আমার হয়তো দরকার ছিল যে আপনি যে সংবাদ পরিষদের কথা বলেছেন, আমার বিবেচনা ওনারা যে যদি এই কথাটা না বলতে হতো তাহলে ভালো লাগতো, কারণ সংবাদ কি সম্পাদক পরিষদ সম্পাদকরা তারা তো তাদের কথা বলবেন, ওই তাদের নিজস্ব বক্তব্য কিভাবে এই স্বাধীনতা ভোগ করা যায় বা বিরোধী দল হিসেবে কি রোল পালন করতে পারে। তাহলে আমার প্রশ্ন, তারা এটা বললেন কেন, নাকি বলতে বাধ্য হলেন, নাকি তাদের কাছে এরকম কোনো আলামত ঠেকছে, সেটাও আমাদের কাছে খুব ভালো খবর বলে আমার কাছে মনে হয় না। এবার আসি, দেখেন এইখানে গণ অভ্যুত্থান এবং এটা ভাগাভাগি বা একটা প্রশ্ন আসছে, এইটা আমার বিবেচনায় যেটা আমরা কতকগুলো ভুল জায়গায় যাচ্ছি কিনা এটা ভেবে দেখা দরকার। মনে রাখতে হবে, ধরুন এখানে 4 জন বসে আছে, আমাদের তো 4টা মতাদর্শ, এটা তো আছেই, রাজনীতি মানে তো তাই, কিন্তু আমরা একটা কমন উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হলাম, তো আমাকে দেখতে হবে যে সেইটা আগে হতে পারলাম কিনা। মানে ধরুন কোনো একটা ঘটনা ঘটলে এখান থেকে বেরোনোই যাচ্ছে না, তা প্রথম উদ্দেশ্য আগে বেরোই, তারপরে যার যার পথ ধরবো, ওইটুক পর্যন্ত ঐক্যমত্য। এখন যদি আমি মনে করি বেরিয়ে আমি যেখানে যাবো আপনারা কেন আমার সাথে গেলেন না, তাহলে সেটা তো হবে না। রাজনীতিতে ওইটা হচ্ছে জনগণকে আস্থায় নিয়ে করার জায়গায় যেতে হবে, না হলে হ্যাঁ আমি তো যদি মনে ধরেন আমি তো এই আন্দোলনে এখন কেন আমরা সেই 14 আগে থেকে যে সংগ্রাম করছি, এত আলোচনা আসে না। আরে র্যাবের হাতে তো 2011 সালে আমি গ্রেপ্তার হয়েছিলাম, এই কথা তো বলি না, কখনো বলতেও চাই না, তখন তো মিডিয়াও ছিল না, এত আলোচনার দরকার নাই। মানে এগুলো আমাদের কাছে অপছন্দ আর কি, বুঝছেন। এবং একটা আজকে বলে দিই, ডেঞ্জারাস কি ছিল আজকে শুনে রাখেন, এটা আমি বলি নাই কখনো, আমি এভাবে বলি নাই। আমার ক্ষুব্ধতা ছিল র্যাব আমাকে গ্রেপ্তার করার পর আমাকে পলিটিক্যালি কোশ্চেন করছে যে আমরা কেন এই যে সমুদ্র যে চুক্তি ওইটা নিয়ে কথা বলছি। আমি বললাম আপনাকে এই অধিকার কে দিলে এই কোশ্চেন করা, আইন শৃঙ্খলার অবনতি করলে আপনি আমাকে ধরে এটা কোশ্চেন করেন, এই কোশ্চেন দিস ইজ নট ইউর কোশ্চেন, এটা পলিটিক্যাল কোশ্চেন, আমি পলিটিক্যালি সলভ করবো। তার মানে কোথায় যাই আমি একটা, যাই হোক যে আমি অন্য জায়গার মধ্যে হয়তো চলে গেছিলাম। তো যেটা বলছি যে আমরা ধরেন টুয়ার্ড সোশ্যালিজমে যেতে চাই, তো এখন এটা তো আমরা কি বলে নির্বাচিতই হইতে পারিনি। এখন যদি আমি মনে করি এটা না হলে সব ব্যর্থ হয়ে গেল, তা তো হবে না। আরে ন্যূনতম একটা ভোটের অধিকার তো আমরা করতে পেরেছি। আমরা এরপরে আসি যে যতগুলো ধরনের যে ঐক্যমত্যের আলোচনা, এখানে সব রাজনৈতিক দল ছিল না, এটা জনগণের সবাই ছিল না, কিন্তু আমি এটাকে বলি যে পয়েন্টে 100 ভাগ একমত হয়েছে ওইটা নিয়ে আমি কোশ্চেন করতে পারি, কিন্তু যে পয়েন্টে ধরেন অন্যদের দ্বিমত ছিল
আমি তো জোর করতে পারি না, আমি জনগণের কাছে যে ওইটা কিভাবে আদায় করব সেই জায়গাটা করতে পারি। বিরোধী দল কি লং মার্চের মাধ্যমে সেই জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছে? আচ্ছা, যদি জনগণ, আরেকটা কথা বলে আমি লং মার্চে সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ধরেন এই যে সংবিধান পরিষদ এবং ওইটা, এটাতে কোনো বিশেষ দলের বিষয়, এগুলো তো আমরা তো একমত না। গণভোটের প্রশ্ন আমরা আগেই বলেছিলাম যে এটার অপ্রয়োজনীয় কোনো আইনি ভিত্তি নাই, এখন সেটাই প্রমাণিত হচ্ছে। তাহলে সেইগুলো কতগুলো বাস্তব দিক যদি আপনি না দেখেন, এই সংবিধান মেনে শপথ নিলেন তখন এইটা ভালো ছিল, এখন ভালো না, তাহলে এইটা নতুন ধরনের সংকট তৈরির জন্য এইসব কথা বলা হচ্ছে বলে আমি মনে করি। হ্যাঁ, বিএনপিকে আমি অভিযুক্ত করতেই পারি যে কেন তারা সংসদে বলল যে আমরা কৌশলগত করেছি, মেবি তাদের পলিটিক্যাল কৌশল আমার পছন্দ না হইতে পারে। আমি ওইখানে আমার পজিশন থেকে আমি তখনই দ্বিমত করেছি, তারা করে নাই। তারা একটা বড় দল, তারা হয়তো মনে করেছে আমি ম্যানোভারের জন্য এই পথ নেব, সেটা তাদের বিষয়, কিন্তু আমি তাকে অভিযুক্ত করতে পারি, কিন্তু তার মধ্যে আমি নতুন কোনো সংকট তৈরি করতে দিতে চাই না। লং মার্চের বিষয়টা আমার প্রশ্ন খুবই সোজা, এটা যার দলের ব্যাপার। কোনো দল যদি এ ধরনের কর্মসূচি নেয় এটা তাদের ব্যাপার, সেইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু আপনি রাজনীতি যদি সাধারণ অঙ্কের কথা বলেন, আমি সেইটা একটা বলতে পারি, এটা জেনারেল অঙ্ক, আমি এই কর্মসূচি সুনির্দিষ্ট বলছি না। সেটা হচ্ছে কি, ধরেন আমরা রাজনীতি করার মধ্যে হয়তো ইমিডিয়েট একটা বড় সংকট হলো এবং সেটা এক একটা অঞ্চল, হয়তো সেই ঘিরে আমি একটা লং মার্চ করি, মানে আমরা অতীত দিনে দেখি যা এই ফারাক্কা লং মার্চ আলোচনা উঠেছে বলে বলি, সংকট তীব্র হয়েছিল। আপনারা খেয়াল করবেন, এমনকি অন্তর্বর্তী সরকারের সময় আমরা কিন্তু একটা লং মার্চ, অত আমাদের টাকা পয়সা ক্ষমতা নেই বলে রোড মার্চ গাড়ি নিয়ে অল্প দিন গেছিলাম, সেটা আমরা দেখলাম যে ওই যে সমুদ্রে যে সংকটটা, করিডোর প্রশ্ন, অন্য প্রশ্ন এমন ভাবে হয়েছিল, আমার মনে কিছু টুয়ার্ডস ওই দিকে যাওয়া দরকার। তা আমি জানি না যারা এটা করলেন তারা কোন জায়গায় এটা করলেন, বরঞ্চ আমার এটা আমি আসলে বলতে চাই না কর্মসূচি নিয়ে, কারণ যার দল সে কর্মসূচি করুক, সেটা তাদের অধিকার। কিন্তু আমি তো দেখছি যে এই কর্মসূচির পরে তারা আরেকটা কর্মসূচি অলরেডি দিয়ে রেখেছে নভেম্বরের, যে একটা ঢাকায় একটা মহাসমাবেশের নামে। তার মানে দেশকে ওই যে অন্য কোনো, আমি মেটিকুলাস ডিজাইনের আগে ব্যাখ্যাগুলো কিন্তু দিয়েছি, যে নেতিবাচক অর্থে যদি আমাদের দেশের মধ্যে নানা ধরনের অপশক্তি আছে, ভূ রাজনৈতিক কারণে অপশক্তি আছে, তারা যদি ওই মেটিকুলাস ডিজাইনের নামে নেগেটিভ অর্থে অন্য কোনো উদ্দেশ্য সাধন করতে চাইতো, তারা না পেরে যদি অন্য কিছু হাসিল করার জন্য নতুন কোনো কিছু করতে চায়, সেটা করছে কি না সেইটা আজকে আমাদের সবাইকে ভেবে দেখা দরকার। তবে নিঃসন্দেহে আমি প্রত্যাশা করব একটা রাজনৈতিক দল, এটা তার অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে কোনো কর্মসূচি তারা করুক, সেটা নিয়ে আমাদের কোনো কথা বলার পক্ষে আমি না। কিন্তু নিঃসন্দেহে এইটা যাতে, ওই কথাটা আমরা বারবার বলছি, কারণ ডিপ স্টেটের কথা তারাই বলেছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা তারাই বলেছে আজকে, এবং সবসময় তারা বলছে, ধরুন এটা তো দ্বিমত আমাদের হবেই। কেউ যদি নতুন সংবিধান লিখতে চায়, হ্যাঁ তাদের এখনও তো এনসিপির সেই ডিজাইন আছে, এনসিপির এই ডিজাইনই আছে। কিছুদিন আগে এই কথা তো বরিশালের সমাবেশে তারা বলল, এবং টকশোতে আপনার এইখানে বসেই ওই দিনই তার আরেকজন নেতা বললো, হ্যাঁ আমাদের তো পলিটিক্স, নতুন সংবিধান চাই এবং সেকেন্ড রিপাবলিক চাই, দিস ইজ দ্য পলিটিক্স। তাহলে কৌশলগত কারণে হয়তো এই পার্লামেন্টে আছে যে স্বাধীনতা বিরোধী দলটির কথা বলছে, তারা তো পার্লামেন্টে এই গণতন্ত্রই মানে না, তারা হয়তো কৌশলগত কারণ আছে, তারা হয়তো অন্য কোনো ডিজাইন বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে, জনস্বার্থের বাইরে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, যে পয়েন্টগুলো করা যায়, তার মধ্যে অবশ্যই ৭২-এর সংবিধানের যে সংশোধনী দরকার, আমি কথা বলেছি। আপনারা তো আজকে বলছেন কমিউনিস্ট পার্টি 19৭২ সালে 18 অক্টোবর লিখিত বলেছিল, যে কোনো জায়গায় ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন, এবং আমরা এখন এই ধরনের ৭০ অনুচ্ছেদ এত কথা হয় না, আরে বামপন্থীরা তো উঠাই দেওয়ার পক্ষে। একটা উদাহরণ দিলে আমরা বলতে পারি, এমন দিকে যাচ্ছি না। সুতরাং সেইটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানটাকে রেখে, তার মূল ভিত্তি ঠিক রেখে, আমরা টাইম টু টাইম গণতন্ত্রায়নের জন্য, যাতে করে এই ধরনের ফ্যাসিস্টিক শক্তির উদ্ভব নয়, তার জন্য যা সংশোধন করব ওই পথে যাব। এর বাইরে অন্য কেউ যদি অন্য ডিজাইন করে, আমি ধরে নেবো এটা অন্য কোনো ম্যাটিকুলাস ডিজাইন। তার সাথে অন্ততপক্ষে বামপন্থীরা তো প্রশ্নই ওঠে না যে এইটার সাথে থাকা, আমরা জনগণের স্বার্থ নিয়ে লড়াই করব। দেখেন, আমি কোনো কথা না বলি আজকে যখন 180 দিন বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কর্মহীনতা এবং অন্যান্য যে সংকটগুলো আছে, এইটাকে বরঞ্চ কি অল্টারনেট ওয়েতে সংকট সমাধানে যাওয়া যাবে, সেই পথেই আমাদের আগানো দরকার বলে আমি মনে করি। জি প্রিন্স ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় আলাপ করেছেন। হেলাল ভাই, আপনার কাছে আমি দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, হুমায়রা নূর আপা একটা খুবই গুরুত্বপূর্ণ, কিংবা বলা যায় যে খুবই ভয়াবহ একটি যুক্তি আপনার সামনে রেখেছেন, যে সরকারি দল কোন শক্তির চাপে পড়ে, প্রশ্ন করেছেন তিনি, যে পরাজিত শক্তিকে তারা আসলে জায়গা করার মতো সুযোগ তৈরি করে দিচ্ছে, এটি একটা। 2 নম্বর, প্রিন্স ভাইয়ের সূত্র ধরে যদি আরেকটি বলি, যে লং মার্চে আপনি শুরু করেছিলেন যেই উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য লং মার্চ করার যদি প্রয়োজনীয়তা দেখা দেয়, সেই লং মার্চে কি আসলে দল হিসেবে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠনরা কোনো ধরনের বাধা তৈরির সম্ভাবনা আছে কিনা?
না, ধন্যবাদ। আপনার এই দুটো প্রশ্ন উত্তর আমার এই এখন যেটা বলবো তার মধ্যে পাবেন। আমি প্রিন্স ভাই শেষে যে কথাটা বলছে সেইখান থেকে আমি দিতে চাই যে বাংলাদেশে এখন গণ অভ্যুত্থানের পরে যে সমস্যাগুলো হচ্ছে জনগণের, বা আমরা ফ্যাসিবাদের আমল থেকে উত্তরাধিকার সূত্রে যে সমস্যাগুলো পেয়েছি সেগুলোকে এখনো সমাধান এবং সেটাকে ঠিক করার উদ্যোগ চলছে, সেই দিকে আপনি লক্ষ্য না রেখে, যেটা বললেন প্রিন্স ভাই, এই দিকে আমাদের আগে কথা বলা উচিত। লক্ষ্য না রেখে আপনি ওই যে এখন যে কর্মসূচিগুলো দিচ্ছেন এগুলো নিঃসন্দেহেই বাংলাদেশ বিরোধী এবং গণ অভ্যুত্থানের যে বিরোধী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের পালে বাতাস দেওয়া, এই ধরনের প্রোগ্রাম এখন দেওয়া। এবং জামাতের আমিরের বক্তব্য আপনি দেখেছেন যে গত পরশুদিন বা গতকালকে যে জুলাই অভ্যুত্থান আমাদের একটা রিহার্সেল ছিল, এটা এখনো এর ফাইনাল মূল যুদ্ধ যুদ্ধটা বাকি আছে। হয়নি। তার মানে প্রিন্স ভাইয়ের কথাটা ঠিক হলো। আর আমি যেটা বললাম যে এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র মিন্স আমাদের এই অভ্যুত্থান বিরোধী ষড়যন্ত্র যেটা চলছে এখনো ফ্যাসিবাদের পক্ষ থেকে বা বিভিন্ন ভেস্টেড কোয়ার্টার থেকে, তাদের পালে বাতাস দিচ্ছে এই ধরনের প্রোগ্রাম। আর আপনি হুমায়রা নূর যেটা পয়েন্ট তুলছে জুলাই চার্টারের ব্যাপারে সে বলছে, তাই না? এটা আপনিও বললেন। এইটা কিন্তু এটা নিয়ে অনেক কথা বলেছি আমরা। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে এই জুলাই চার্টার নিয়ে দ্য অপোজিশন, অর্থাৎ বিরোধী দল, ইজ অন দ্য হর্নস অফ এ ডিলেমা। একটা উভয় সংকটে আছে, মানে ওভার দ্য ইমপ্লিমেন্টেশন অফ জুলাই চার্টার। এই জুলাই চার্টার বাস্তবায়নকে নিয়ে বিরোধী দল একটা উভয় সংকটে রয়েছে। কী ধরনের সংকটে রয়েছে দেখেন, জুলাই চার্টার বাস্তবায়নের জন্য অতীতে মানে এই গত আমাদের 6 মাসের সরকারে আমাদের থেকে কমিটেড আর কেউ ছিল না। কেন? সিগনেচার থেকে শুরু করে জুলাই চার্টার সিগনেচার করতে আমরাই আহ্বান করেছি, তাই না? আপনার ডেপুটি স্পিকারের পদটা বলছি যে এটা আপনার নেননি, কিন্তু জুলাই চার্টারে লেখা আছে। আপনারা নারীদের 5% জামাত ইসলাম দেয়নি, তা আমরা এগুলো করেছি। তার মানে আমরা উই আর কমিটেড। এখন আসেন যে আপনার বলছে যে সংবিধান আপনার জুলাই সনদে বাস্তবায়ন একটা আদেশ দেওয়া হয়েছে। জি, সেই আদেশে বলা হয়েছে ব্র্যাকেটের মধ্যে জুলাই সনদ সংবিধান সংস্কার আপনার বাস্তবায়ন আদেশ 2025। এটা একটা প্রেসিডেন্ট একটা আদেশ দিয়েছে। জুলাই চার্টারে কোথাও আপনি দেখাতে পারবেন না সংবিধান সংস্কার করতে হবে। জুলাই চার্টারে লেখা রয়েছে সংবিধান সংশোধন করতে হবে, সংশোধনের মাধ্যমে সংস্কার হবে, যার 1 থেকে 85টা দফা জুলাই চার্টারে লেখা আছে।